৮ বছর ধরে যেই মানুষটাকে ভালোবাসি, ৮ বছর আগে যেই মানুষটা বলেছিল তিনি আমাকেই বিয়ে করবেন। আজ রাতে সেই মানুষটার নাকি বিয়ে। কথাটা শুনতেই আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। ঘুম ভেঙেছিল, তবুও চোখ বন্ধ করে শুয়েছিলাম। আচম্বিত ভাবি কানে ফিসফিসে বল, উনি এসেছে। শুনতেই লাফিয়ে উঠলাম আমি। সত্যি উনি এসেছেন? অপেক্ষার অবসান হচ্ছে তবে? কিন্তু নিমিষেই এই খুশিটুকু টিকল না। তৎক্ষণাৎ ভাবি উৎফুল্ল কণ্ঠে বলল, জানো মিষ্টি, আজ অহর্নিশ ভাইদের বিয়ে। বিয়ে? কথাটা যেন কিছুতেই বিশ্বাস হবে না। ভাবিকে আবার জিজ্ঞেস করলাম। ভাবি বলল, আজ রাতে ঘরোয়া ভাবে বিয়ে। বিশ্বাস হল না, তাই না পেরে ফ্রেশ হয়ে অহর্নিশের কাছে গেলাম। কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর ওনাকে উঠানে পেলাম। দেখলাম ফোনে কারোর সাথে কথা বলছেন উনি। আমি মাথায় ওড়নাটা হিজাবের মতো টেনে নিলাম। তার সন্নিকটে গেলাম। উনি আমার দিকে দৃষ্টিতে দিল আর চোখে। কিছু সময় পর ফোনে শীতল কণ্ঠে বললেন, আমি তোকে একটু পরে ফোন করছি। মুখে প্রসন্নতা নিয়ে আমার পানে দৃষ্টি দিলেন। সন্নিকটে এসে বললেন, আরে টক ঝাল মিষ্টি, কেমন আছিস? অনেক বড় হয়ে গেছিস দেখি। সেই পিচ্চি থাকতে তোকে দেখেছিলাম। মনের মাঝে উথাল পাথাল উঠেছে। একটু খারাপ লাগল। উনি কবে থেকে আমায় তুই বলে সম্বোধন শুরু করলেন? মুখে হাসি আসছে না, তবুও জোরপূর্বক ঠোঁট যুগল প্রসারিত করলাম। নিষ্প্রভ কণ্ঠে বললাম, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি? উনি স্মিত হাসলেন। এ হাসিতেই যেন আমার সর্বনাশ। প্রসন্ন কণ্ঠে বললেন, আল্লাহ রহমতে ভালোই আছি। আর যে ছেলের বিয়ে সে কি করে ভালো না থাকতে পারে বল? ম্রিয়মাণ চেয়ে গেল অন্তরাত্মায়। কথাটা শুনতেই মনে হল বক্ষপিঞ্জরে কেউ আঘাত করল। আমি কিছুক্ষণ সময় নিয়ে পাংশুটে মুখে শান্ত স্বরে বললাম, আপনি সত্যি আজ বিয়ে করছেন? উনি ঠোঁট কামড়ে লাজুক হাসলেন। বললেন, হ্যাঁ, কি আর করব বল। দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। ভাব বয়স কত হয়েছে। এভাবে সিঙ্গেল থাকলে কি আর মেয়ে পাব বল? চুপ করে রইলাম। হৃদয় হল বিচলন, দ্বিখণ্ডিত। মনে যে আকাঙ্ক্ষা ছিল সেটা শেষ হয়ে গেল। তুই কিসে পড়ছিস? নিজেকে ধাতস্থ করে কাপা কাপা কণ্ঠে বললাম, আমি 3rd ইয়ারে। তৎক্ষণাৎ উনি জিভ কামড়ে ধরলেন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। অতঃপর মৃদু হেসে বললেন, ওহ, ভুলে গেছিলাম। আব্বুর কাছে শুনেছিলাম তুই সম্ভবত অ্যাডমিশনে গ্যাপ দিয়েছিলি। আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। উনি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু সময় গড়াল। কারো মুখে কোনো কথা নেই। আমি মাথা নত করে আছি। তার দিকে তাকাতেই অবাধ্য দৃষ্টির সংঘর্ষ হল। এই বুঝি হল প্রেম স্নিগ্ধের নিবাসন। দীর্ঘ সময়ের অন্তর্হিতের তৃষ্ণার্ত প্রণয়গুলো মিলিয়ে নিচ্ছে একে অপরের সাথে। প্রণয়ের স্নিগ্ধতা উপক্রম হচ্ছে। ভালোবাসা এমনই হয়। অকস্মাৎ উনি আমার নিকটস্থ হয়ে বললেন, কি রে সেন্টি খাচ্ছিস কেন? চুপচাপ স্বভাব এখনো আছে তোর? তৎক্ষণাৎ নির্বাক হই। প্রত্যুত্তরে নৈশব্দ অবলম্বন করে রইলাম। উনি উদ্বিগ্ন হয়ে আবার প্রগাঢ় দৃঢ় স্বরে বললেন, এই সেন্টি, কি হলো তোর? ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চোখ দুটো যেন নিজের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। কিঞ্চিৎ সময় পর মৌন কেটে অস্ফুট স্বরে বললাম, আপনার মনে আছে ছোটতে আপনি বলেছিলেন আপনি আমাকেই বিয়ে করবেন? উনি ভ্রুযুগল কুঞ্চিত করে তাকালেন। এরপর হাসতে শুরু করলেন। অনেকক্ষণ হাসলেন। অতঃপর থেমে বললেন, উফ, ভালো একটা কথা মনে করে দিলি ঝুমবৃষ্টি। তুই তো তখন পিচ্চি একটা মেয়ে ছিলি। তোকে খ্যাপাতে আমার খুব মজা লাগত। মনে আছে তুই কিভাবে রেগে যেতিস? ঢোক গিললাম। বুকের স্পন্দন তীব্র হল। শ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে। চোখের পাতা অচঞ্চল। তাহলে কি সেই সময়টা সত্যি মজা করেছিলেন? আমি ছোট ছিল বলে? নিজেকে ধাতস্থ করে কম্পাইন কণ্ঠে বললাম, মানে আপনি আমার সাথে সত্যি মজা করছিলেন? তৎক্ষণাৎ ওনার হাসি থেমে গেল। তীক্ষ্ণ দৃষ্টি তাকালেন। স্থির প্রগাঢ় দৃঢ়তায় ভরপুর। ললাটে সূক্ষ্ম ভাঁজ পড়ল।
প্রগাঢ় গম্ভীর্যতা ঢেলে বললেন, তা নয়তো কি? তখন তোর মতন ওইটুকু মেয়েকে আমি এইসব সত্যি সত্যি বলব নাকি? আর তাছাড়াও তোর মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই রে। শেষোক্ত কথাটা নিক্ষিপ্ত তীরের ন্যায় বুকে লাগল আমার। চারিপাশে উন্মুক্ত, তবুও শ্বাস নিতে প্রবল কষ্ট হচ্ছে। দমবন্ধ হয়ে আসছে। যেন বিষাক্ত অনিলে শ্বাস নিচ্ছি। উনি নির্বিকার ভঙ্গিতে কথা বলে ফোনটা আবারও হাতে নিলেন। চোখ সিক্ত হয়ে আসছে। অবাধ্য জল গড়িয়ে পড়বে। জোরপূর্বক হাসার প্রয়াস চালাল। তপ্ত শ্বাস ফেলে নিরস মুখে বললাম, ও আচ্ছা। আচ্ছা আমি যাই এখন। অহর্নিশ তাকাতে যাবে তার আগেই মুখ ফিরিয়ে নেই আমি নয়না হতে জল বহমান হল। চটজলদি নিজের রুমে গেলাম। নিস্তব্ধ, বিজন শূন্য, কেউ নেই। ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে হাঁটু মুড়ে বসে পড়লাম ফ্লোরে। নিজেকে ক্রন্দন আর দমিয়ে রাখতে পারলাম না। অবাধ্য নীর গড়িয়ে পড়তে লাগল বর্ষণের মত। ছোট ছিলাম বলে উনি আমার সাথে এইসব নিয়ে মজা করলেন। কিন্তু বোকা আমি, এগুলো সত্যি ভেবেই এতদিন অপেক্ষায় ছিলাম। অন্তঃকরণে তার প্রতি প্রণয়ের অনুভূতি জাগিয়েছি। নিশীথে আধারে তাকে নিয়ে কত স্বপ্ন দেখিয়েছি। আর সেই উনি অন্য কেউকে বিয়ে করবে? দোষটা কি তবে আমার ছিল? আমি উল্টো বুঝেছিলাম। আগে তুমি বলে সম্বোধন করত আর এখন তুই? নাম ধরেও কখনো ডাকেনি। ডাকত নিজের দেওয়া নামে। তবে কি সব মিথ্যে? রাগানোর জন্য? ছোট ছিলাম বলে? আমি সেই ৮ বছর ধরে এসবকে সত্যি ভেবে এত এত ভালোবেসেছি। আমার এক সমুদ্র ভালোবাসার নাম অহর্নিশ। হৃদয়ে একটু একটু করে ওনার প্রতি ভালোলাগা ভালোবাসায় পরিণত হয়েছে দীর্ঘবছরে। অপেক্ষার প্রহরের প্রখর কাতরতা, একাগ্রতা, যন্ত্রণা যেন একটু একটু করে করে অবসন্ন করে দিচ্ছিল। কিছুক্ষণ পূর্বে ভেবেছিলাম হয়তো উনি আজও ঠিক ৮ বছরের আগের মতন করে বলবে, শোনো মেয়ে, আমি তোমাকে ভালোবাসি। তুমি শুধু আমার আর আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছ? কিন্তু আমার ভাবাবেগকে চূর্ণবিচূর্ণ করে বললেন, আমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই। সে যে এত সুন্দর অভিনেতা সেই বিষয়ে অজ্ঞাত ছিলাম। দীর্ঘ সময় ধরে বছরে বছরে গড়া স্বপ্ন, প্রঞ্জানুভূতি, ব্যাকুলতা সব নিমিষেই কাচের টুকরোর মতো ভেঙে গেল। কিভাবে ওনার বিয়ে নিজ চোখে দেখব? সে কি একবারও ভাবল না? খুব কি ছিলাম? বয়সটা ছিল আবেগের। আর সেই আবেগে নিজেকে ঢেলে দিয়েছি, যার দরুন আজ প্রণয়ের দীপশিখায় ভস্ম হয়ে যাচ্ছি। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে আসল সে। তবে শুধু অপেক্ষার সমাপ্ত নয়, আমার ৮ বছরের গড়া আবেগ, ভালোবাসা, আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে সমাপ্ত, ধ্বংস করে দিল। আমি কি পারবে ওনার বিয়ে দেখতে? মিষ্টি, তুমি কি ভেতরে? দরজা লাগিয়েছ কেন? তৎক্ষণাৎ আচমকা কানে ভাবির কণ্ঠস্বর শুনতেই উঠে দাঁড়িয়ে যাই। নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালাই। চটজলদি সিক্ত চোখ দুটো মুছে ফেলি। একটু সময় নিয়ে দরজাটা খুলে শান্ত, শিথিলভাবে বললাম, আসলে ভাবি জামার ভেতর পোক পোকা ঢুকেছিল, সেটা বের করতেছিলাম। তাই দরজা লাগিয়েছিলাম। শান্ত কণ্ঠ, কিন্তু বোঝাই যাচ্ছে যেন বিষাদ লেগে আছে। কিছুটা কাঁপছিল। ভাবিকে অবলোকন করতেই দৃষ্টি গেল তার হাতের দিকে। কয়েকটা ব্যাগ নিয়ে এসেছে। হাতের দিকে ইশারা করে জিজ্ঞাস করলাম, এগুলোতে কি ভাবি? তৎক্ষণাৎ ভাবির মুখশ্রী প্রফুল্ল হয়ে উঠল। ভেতরে প্রবেশ করে পুলকিত হয়ে বলল, এইগুলো আমাদের ড্রেস। তটস্থ হতবিঙ্বল হলাম। বিস্ময় স্বরে বললাম, কিসের ড্রেস? ভাবি ব্যাগগুলো থেকে জিনিসপত্রগুলো বের করতে করতে হাসি মুখে বললেন, আরে মিষ্টি, আজ হঠাৎ অহর্নিশ ভাইজের ঘরোয়াভাবে বিয়ে। আমরা তো আলাদা করে আর শপিং করার সময় পেলাম না, তাই উনি আমাদের সব শপিং করে দিয়েছেন। দেখো। বুকটা যেন ধক করে উঠল। বিষাদ ছুঁয়ে চলছে। নিকষ-তিমিরে যেন ডুবে যাচ্ছি। অশ্রুবাড়ি আবারও এসেছে অক্ষিপ্তে। পলক ফেলে কোনমতে সামলে নিলাম নিজেকে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। যে শ্বাসে এক ব্যর্থ প্রেমিকার আর্তনাদ, কষ্ট জুড়ে রয়েছে। ছোট করে ভাবিকে ওহ উত্তর দিলাম। ভাবি আমার সামনে একটা গোলাপি রঙের গ্রাউন্ডটা বের করল। গোলাপি প্রিয় রং আমার। অধিকাংশ জিনিস, জামা গোলাপি রঙের। দেখো কি সুন্দর, প্রফুল্ল হয়ে বল ভাবি।
নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তৎক্ষণাৎ প্রিয় মানুষটির কণ্ঠস্বর এলো কানে। ঝঙ্কার দিয়ে উঠল যেন। ওটা পিচ্চিকে দিয়েন ভাবি। সম্মুখে তাকাতে দেখলাম অহর্নিশ ভাই আমাকে ইশারা করে ভাবিকে বলল। উনি ধীর পদচারণে আসতে লাগলেন। ভাবি ওনার বয়সে ছোট হলেও উনি ভাবি বলে সম্বোধন করেন। উনি আমার পানে স্মিত হেসে বললেন, এই সেন্টি তোর না পিঙ্ক কালার ফেভারিট? তাই ওটা তোর জন্য নিয়েছি। তার দিকে তাকিয়ে আছি। অহর্নিশ কি শুনতে পাচ্ছেন না হৃদয়ের আহাজরি? দেখতে পারছেন না আমার চোখে নিজের জন্য ভালোবাসা? উনি শান্ত স্বরে বললেন, কি পছন্দ হয়েছে তো? আমি নিশ্চুপ রইলাম, নীরবতা যেন সঙ্গী হয়েছে। আচমকা উনি আনন্দিত হয়ে ভাবির দিকে তাকিয়ে বললেন, শোনো, তোমরা সুন্দর করে সাজবে। আর ভাবি শোনেন, আমার সেন্টিকে সুন্দর করে সাজাবে। না হলে এই সেন্টি যে দেখা যাবে পেতনির মতো সেজেছে। ভাইয়া, আমরাই যদি এত সুন্দর করে সাজি তাহলে সবাই তো আমাদেরই দেখবে, আপনার বুকে আর দেখবে না। ভাবি টিটকারি মেরে নিঃসংকোচে ভাবে বললেন। উনি হাসলেন। উজ্জ্বল দীপ্ত হেসে আওড়ালেন, আমার বুকে শুধু আমি দেখলেই হবে, অন্য কাউকে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার বু তো বিশ্বসুন্দরী, তাই না? ভাবি কথাটার কানে প্রবেশ করতেই মুখশ্রীতে এক গাম্ভীর্যের আভাস এল। দৃঢ় দৃষ্টে রাশভারী কণ্ঠে বললেন, হ্যাঁ, সে আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী। তার অধরের কোণে ফুটে উঠা হাসি দেখলে আমার হৃৎপিণ্ড কেঁপে উঠে। পৃথিবীতে এর থেকে স্নিগ্ধ, মনোরম, সুন্দর দৃশ্য আমি দেখিনি। তার স্নিগ্ধ হাসিতে আমার হৃদয় হৃষ্টতা, ব্যাকুলতা, অস্থিরতার সৃষ্টি করে। যখন তার মায়াবী কাজলকালো হর্নি চোখযুগল সিক্ত রূপ ধারণ করে, তখন এই বাপাসে অজস্র ব্যথায় আমি দুগ্ধ হয়ে যাই। আমার হৃদয়ের হৃদযাক্ষী, যদি পারতাম দূর নীলিমার ওই মেঘ হয়ে তার সমুদ্র চোখের জলটুকু শুষে নিতাম, তার সব বিষাদ মুছে দিতাম। আমি বিমূঢ়, নির্বাক। এত ভালোবাসা, এত আবেগ জমানো কথা, কিন্তু কথাগুলো যেন আমাকে বিষাক্ত ছোবলে নীল করে দিচ্ছিল। প্রেমালোনেজ বলতেজ বলতে দুগ্ধ হয়ে যাব। ছলছলে নয়নে পানে রুট হয়ে রইলাম। এত ভালোবাসা, বাহ! আর কিছুক্ষণের সবর ভাইয়া। আজকে থেকে পেয়েই তো যাবেন সারা জীবনের জন্য আপনার তাকে। অহর্নিশ হেসে অধৈর্য ভঙ্গিতে বললেন, আর কতক্ষণ? উফ, আজকে সময় যাচ্ছে না। না, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। কাছাকাছি থাকলে নিশ্চয়ই বিষাদ প্রণয়ে নিঃশেষ হয়ে যাব। তাড়াতাড়ি করে প্রস্থান হলাম। বাইরে কিছুটা দূরে সবুজের প্রকৃতি এগিয়ে যাই। ব্যথিত মন নিয়ে শূন্য স্থানে বসি। ভেতরটা চিৎকার করে কাঁদতে চাচ্ছে, কিন্তু পারছে মা। অন্তরাত্মা থেকে বারবার আর্তনাদ করে বলছে, তুমি আমার এক বুক আশ্বাস, আমার না পাওয়ার বিরহের দীর্ঘশ্বাস। রোদের সোনালি রোদ্দুরে আলোকিত হয়েছে চারিদিক। এই স্নিগ্ধ আলো কারো প্রণয়ের সূচনা ঘটায় তো কারো অবসান। কারো একপক্ষীয় এক সমুদ্র ভালোবাসার সমাপ্তি টানল এই প্রভাতের কিরণ। শেষ হল অপেক্ষার অবসান, যার ফল শূন্য, কষ্টসাধ্য। পায়নি পূর্ণতা, হয়নি প্রণা স্নিগ্ধমা। হয়েছে আজ আমার দীর্ঘ ৮ বছর ভালোবাসার শেষ। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এল। মুক্ত বাতাসগুলো যেন বিষাক্ত লাগছে। হয়তো ব্যর্থ প্রেমের প্রেমিকার জন্যই তো হয়ে উঠেছে সব বিষাক্ত, বিষণ্ণ। আচমকা পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে যাই। তৎক্ষণাৎ স্থির হলাম। চোখ দুটো ওড়না দিয়ে মুছতে লাগলাম। নিজেকে ধাতস্থ করে পিছনে ঘুরলাম। তৎক্ষণাৎ অহর্নিশকে দেখলাম। অহর্নিশের মুখে অপ্রসন্নতার ছাপ, বিশীর্ণ মলিন চাহনি। উদ্বিগ্ন হয়ে বললেন, কিরে পিচ্চি, এভাবে চলে আসলি কেন? ড্রেস কি তোর পছন্দ হয়নি? মনে জমা থাকা রাগ যেন বেরিয়ে এল, কিন্তু ভেতরের কষ্টটা তার সামনে দেখাতে পারলাম না। ছলছল চোখে অহর্নিশের পানে তাকিয়ে রইলাম। অহর্নিশ কি আমার অশ্রু দেখতে পারছেন না? হৃদয়ের জ্বালা কি বুঝতে পারছেন না? আমার এক সমুদ্র ভালোবাসা তাকে ঘিরে তার আভাস পাচ্ছে না? আচ্ছা, অহর্নিশকে কি বলা উচিত আমার ভালোবাসার কথা? আমার গাতিক অবস্থা অবলোকন করলেন উনি। উদ্বেগ বিচলিত হলেন। টলন স্বরে বললেন, তুই কাঁদছিস কেন সেন্টি? কি হয়েছে তোর? প্লিজ কাঁদিস না। কি হয়েছে বল প্লিজ।
মন চরম অবাধ্য বেহাজা হল। নিষিদ্ধ ইচ্ছে জাগ্রত হল। ওনার নিকটস্থ হয়ে সাথে জড়িয়ে ধরলাম। আমার এমন কাজে অহর্নিশ হতভম্ব। চুপচাপ রইল। কিছু সময় পর আমার চুলে নিজের হাত স্পর্শ করলেন। হাত বুলিয়ে দিতে লাগলেন। তারপর শীতল কণ্ঠে বললেন, কি হয়েছে বলবি তো? এভাবে কাঁদছিস কেন সেন্টি? আমার প্রচণ্ড রাগ এল তৎক্ষণাৎ। শানিত কণ্ঠে বললেন, একদম সেন্টি, পিচ্চি বলে ডাকবেন না আমাকে। অহর্নিশ আমার চুলে ঠোঁট যুগল ছুঁইজে বললেন, আচ্ছা ডাকব না। আবার শুনি, কি হয়েছে আমার টক ঝাল মিষ্টির? নিজেকে আর দমিয়ে রাখতে পারলাম না। একে একে বেরিয়ে এল চাপা কষ্টগুলো, অনুভূতিগুলো। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, আপনি না বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন, তাহলে আপনি আজ অন্য একজনকে বিয়ে করছেন? যদি করবেন তাহলে আমাকে কেন বলেছিলেন? অহর্নিশ হয়তো এই প্রশ্ন আশা করেননি। চুপচাপ রইলেন, ভাবলেন। লৌহকণ্ঠে জবাব দিলেন, বলেছিলাম কারণ তখন তোকে আমার ভালো লাগত। আমি রেগে গেলাম তার কথায়। বললাম, তাহলে এখন বাসেন না কেন? আমার কথায় মৃদু হাসলেন অহর্নিশ ভাই। তার হাসির কারণ বুঝে উঠতে পারলাম না। আমি কাঁদছি আর উনি হাসছেন। অহর্নিশ নিজের থেকে ছড়িয়ে নীল। নম্রস্বরে বললেন, কারণ তুই তো আমাকে সহ্য করতে পারিস না। মনে নেই আমাকে কত গালিগালাজ করতি? আমি অধৈর্য ভঙ্গিতে অহর্নিশের হাত দুটো নিজের হাতের মুঠে নিই। অশ্রু গড়াই। গমগুমে বলি, প্লিজ আপনি বিয়ে করবেন না। আমি পারব না আপনাকে অন্য কারো হতে দিতে। আপনি জানেন, এই ৮ বছর ধরে আমি আপনাকে কতটা ভালোবেসেছি। আমি সেই দিন থেকে প্রতিদিন প্রতিটি রাত আপনার কথা ভেবেছি। আপনাকে ঘিরে কত অনুভূতি গড়েছি এই ৮ বছরে। আপনার অপেক্ষায় ছিলাম আমি। কবে আপনি আসবেন, আগের মতো বলবেন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করবেন। সেই আপনি কিনা অন্য কাউকে বিয়ে করছেন। আমি পারব না। অহর্নিশের মুখের ভাব পাল্টে গেল। কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার নয়নে নয়ন রাখলাম, প্রেমের সূচনা বুঝি নয়নের সংঘর্ষে হয়। যতবার তার নয়নের পানে তাকাই ততই ওর প্রতি অনুভূতিগুলো প্রগাঢ় হয়ে যায়। প্রেমানুভব অন্তঃকরণে জাগ্রত হয়। ধীরে ধীরে বিস্তার করে নেয় হৃদমাঝারে। তার দৃষ্টি হৃদয়স্পর্শী ফুল। তাই বুঝি প্রেমের ফুল ফোটে ক্ষণে ক্ষণে। আচমকা অহর্নিশ আমাকে নিজের বুকে টেনে নিলেন। আশ্বাস দিয়ে নরম স্বরে বললেন, আচ্ছা, করব না। আমি বিয়ে করব না। তুমি কেঁদো না প্লিজ। তোমার কান্না আমার ভালো লাগে না। প্লিজ চুপ করো। থামলেন উনি। আমার মাথায় তার দুহাত রেখে নিজের সাথে চেপে রাখলেন কিছুক্ষণ। কঠিন শ্বাসরুদ্ধ এক মুহূর্ত। কিছুক্ষণ পর থেমে অতলস্পর্শী হয়ে বললেন, তুমি কেঁদো না। কেঁদো না মিষ্টি। তোমার কান্না সহ্য করার মতো আমার কাছে শক্তি নেই। তোমার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু আমার বুকে তীরের মতো আঘাত করে। জানো তুমি? নিজের থেকে ছড়িয়ে নিলেন। আমার দুগালে হাত রাখলেন। উনি বুড়ো আঙ্গুল দিয়ে আমার ভেজা চোখ মুছতে লাগলেন। এ যেন শুধু চোখে নয়, যেন আমার সব বিষাদ শুষে নিচ্ছেন। দুগালে হাত আদুরে কণ্ঠে বললেন, বিয়ে করব না। আমার মিষ্টি সোনাকে ছাড়া কাউকে করব না। আমি আমার সেন্টি, এই পিচ্চিকেই বিয়ে করব। নাও হ্যাপি? একটা অশ্রু যেন না পড়ে। ওর বলা কথা শুনতেই প্রাণ ফিরে এল আমার। উৎফুল্ল হয়ে আমাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরলেন। কিন্তু অবাধ্য জল নামতে লাগল। তবে এতে নেই কোনো বিষাদ, নেই কোনো দুঃখ। আছে প্রিয় মানুষকে ফিরে পাওয়ার বিভা। তুমি থামবে নাকি আমি বিয়ে করব? আমার কান্না বেড়ে গেল, শক্ত করে ধরলাম তাকে। আরে পাগল, বিয়ে করব না তো। আমি আমার সেন্টিকে বিয়ে করব বলে অহর্নিশও শক্ত করে ধরলেন। আমি যেন সুখের সাগরে ভেসে বের হচ্ছি মেঘের মতন। এই কোনো ভাবনায় পড়ে গেলি সেন্টি? অকস্মাৎ ঝঙ্কার দিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করলাম। তৎক্ষণাৎ বুকের মাঝে মোচ দিয়ে উঠল। আমি ভাবনা ছিলাম। সবটাই হ্যালুসিনেশন ছিল। অহর্নিশের ঝাঁকুনিতে ধ্যান ভাঙল। ১ সেকেন্ডের জন্য সব সত্যি মনে হচ্ছিল। ভাবনা যদি সত্যি হতো তবে কি খুব খারাপ হতো। স্বপ্ন, ভাবনা, কল্পনাগুলো এত সুন্দর হয় কেন?
এই পিচ্চি কি ভাবিস এত? আচমকা সব কিছু যেন উল্টে পাল্টে যাচ্ছে আমার। বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। অহর্নিশের কথায় রাগ উঠে গেল। রাগান্বিত হয়ে তাকে কর্কশ কণ্ঠে বলে উঠলাম, কি এত পিচ্চি পিচ্চি সেন্টি সেন্টি করে? মিষ্টি আমার নাম। নাম ধরে ডাকতে না পারলে চুপ থাকুন, তবুও আজেবাজে ডাকবেন না। আমি কোনো পিচ্চি নই। 21 বছর আমার। একদমই পিচ্চি বলবেন না। আমার হঠাৎ এরকম রাগের কারণ খুঁজে পেল না। নিভু নিভু স্বরে বললেন, আচ্ছা ঠিক আছে ডাকব। কিন্তু তুই এত রেগে যাচ্ছিস কেন? রাগটা আরও বেড়ে গেল। আমি দাঁড়িয়ে গেলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে বললাম, আপনার সমস্যা কি? হ্যাঁ, কেন আমাকে জ্বালাচ্ছেন? ছোট থাকতে তো অনেক জ্বালিয়েছেন। এখনও কি মন ভরেনি? বলে অন্য পাশে ফিরলাম। কিছুক্ষণ পর অহর্নিশ উঠে দাঁড়ালেন। উৎসুক চাহনি থমথমে গলায় বললেন, মিষ্টি, কী সব বলছিস তুই? তুই ঠিক আছিস তো? এরকম কথা কেন বলছিস? আপনি প্লিজ এখান থেকে যাবেন? একা থাকতে দিন আমাকে, অধৈর্য কণ্ঠে বললাম আমি। কিন্তু তোর কি হয়েছে বলবি তো নাকি? আমি অহর্নিশের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকালাম। আসলেই কি লোকটা নির্বোধ? এখনও আমার রাগের কারণ জানে না? নাকি বুঝেও অবুঝ? নিজেকে সামলে শান্ত বললাম, আচ্ছা আপনি থাকেন, আমি যাচ্ছি। তৎক্ষণাৎ অহর্নিশ সম্মুখে এসে দাঁড়ালেন। শুধালেন, তুই থাক, আমি যাচ্ছি বলে হাঁটতে লাগলেন। সোনালি রোদ্দুরে চিকচিক করে উঠছে চোখ দুটো। অশ্রু যেন শ্রাবণ মাসের রূপ নিয়েছে। ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম অনিমেষ স্থিরভাবে। এক সময় চোখ লেগে গেল। আকস্মিক অহর্নিশের স্নিগ্ধ কণ্ঠস্বর কানে এল, আচ্ছা শোনো সেন্টি, সন্ধ্যায় সুন্দর করে সেজে বিয়েতে তাড়াতাড়ি আসিস। কথা বলেই সামনে ঘুরে তাকালেন উনি। আমি স্থির হয়ে তাকিয়ে রইলাম। অহর্নিশের বলা কথাগুলো যেন কানে মৌমাছির ভনভন করে বাজছে। দৃষ্টি ঝপসা, ঘোলাটে লাগছিল। ঝর্নার জলের মতন গড়াতে লাগল। ধপ করে বসে পড়লাম আবারও। স্মৃতিচারণ করতে লাগল প্রথম দেখা হওয়ার। অদ্ভুত ছিল এই মানুষটা। অদ্ভুত সময়ে প্রেম এসেছিল। আমার কানে আজও বেজে উঠে অহর্নিশের বলা সেই কথাটা, শোন মেয়ে, আমি তোমাকে ভালোবাসি আজ, এখন থেকে। তুমি শুধু আমার, আমি তোমার। আর আমি তোমাকেই বিয়ে করব। বুঝেছ মেয়ে? কাহিনীর সূচনা হয়েছিল 8 বছর আগে। এক তপ্ত দুপুরের ক্লান্তিতে, এক পড়ন্ত বিকেলে। অনুভূতি জন্মেছিল রাতের নিকষ অন্ধকারে। মিষ্টি হয়ে উঠেছিল ভোরের শিশিরে, আর ভালোবাসা? সে এসেছিল সন্ধ্যায়, আলোর শেষরেখা ছুঁয়ে। প্রণয়ের সুরে নিজেকে মিশিয়ে দিয়েছিল সেই অনন্ত মুহূর্তে। সময়টা ছিল ঈদের পরে। প্রতিটা ঈদ আমরা গ্রামের বাড়িতে উদযাপন করি। সেবারও গ্রামে যাই। রংপুরের এক গ্রাম। শহর থেকে কাছেই। গ্রাম বরাবর আমার ভীষণ অপছন্দের। তাই ঈদ ছাড়া আসি না এখানে। ছোটবেলায় প্রতিবছর ঈদে বাড়িতে আসলে তিস্তা নদীর পাড়ে ঘুরতে যাওয়াটা যেন বাধ্যতামূলক ছিল। কিন্তু বিগত কয়েক বছর যাবত হচ্ছে। ভাইজা ভাবিকে বলে রেখেছি, ওরা যদি যায় তবে আমাকেও যেন সঙ্গে নিয়ে যায়। দুপুরবেলা তখন সূর্যের তুখোট সোনালি রোদ্দুরে তাপ করা। ব্যবসা গরম। ঘুম আসছিল। ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যাবেলা। নীলাম্বরী আকাশে ফুটে উঠেছে কমলাটে রং। বাতাসের আনাগোনা নেই। এমনি হলে এ সময়টা বাড়িটা হৈহুল্লোড়, উচ্ছ্বাসে, চেঁচামেচিতে মেতে থাকে। কিন্তু আজ কেমন নিস্তব্ধ, শান্ত, নিঃশব্দ। সন্তর্পণে ঘর থেকে বের হই। আম্মুকে পেলাম বারান্দায়। সবজি কাটছেন। আমি আম্মুর নিকটস্থ হয়ে জিজ্ঞাস করলাম, বাসার সবাই কোথায় আম্মু? ভাইজা ভাবি কেউ নেই কেন? থমথমে খেয়ে যায় আম্মু। আর চোখে আমাকে দেখলেন। ক্ষীণ কণ্ঠে শুধালেন, তোর ভাই ভাবি ওরা তিস্তা নদী দেখতে গেছে। শুনতেই আমি স্তম্ভিত হলাম। আমাকে রেখেই গেল। মন ভীষণ খারাপ হল। দৃঢ় কণ্ঠে বললাম, আমি যে যেতে চাইছিলাম। আমাকে রেখে গেল। আম্মু কিঞ্চিৎ সময় নিয়ে বললেন, বলেছিলাম। কিন্তু তোর ভাই বলল, তুই ঘুমিয়েছিস। পরে নিয়ে যাবে। মেজাজ বিগড়ে গেল।
ঝাঁঝাল কণ্ঠে বলি, ডাকলে কি হতো? এমন ভাব যেন ডাকেনি আগে। আমি সেই আশা থেকে বলছি যাব। দুদিন পর আবারও ফিরে যেতে হবে। পরে নিয়ে যাবে। হাহ। আম্মুকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে আসি ঘরে। রাগে যেন আমি জ্বলে যাচ্ছি। সময় গড়াতে লাগল। কমলাটে আকাশ বিদায় নিয়ে নামাল অন্ধকার। শোনা গেল আয়ানের মধুর ধ্বনি। ভাইয়া ভাবিরা এসার আগে আগে। আমি তাদের সাথে কোনো কথা বলিনি। ওরা যে ইচ্ছে করে রেখে গেছে সেটা খুব ভালো করেই বুঝেছি আমি। মেয়ে মানুষের একটাই সমস্যা। মন চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারে না। বাড়ির পুরুষদের সঙ্গে যেতে চাইলে তারা বানা শখানেক বাহানা। সকালবেলা। সময় 9:30। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাই। ফ্রেশ হয়ে এলাম, আম্মু খাওয়ার জন্য ডাকছে বারবার। গত রাতে খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে প্রচণ্ড। তাই খেতে চলে গেলাম। কিছুক্ষণ সময় গেল। হঠাৎ আব্বু হন্তদন্ত হয়ে বাইরে থেকে আসলেন। ঘর থেকে আম্মু ডাকলেন বেশ কয়েকবার। আম্মু গেল। ঘরের কথা বারান্দা থেকে শোনা যায়। আব্বু আম্মুকে স্বরে বললেন, শার্টটা ইস্ত্রি করে দিতে বলো তো মিষ্টিকে। আম্মুর কপালে ভাঁজ পড়ল। ব্রজুগল কুঞ্চিত করে বললেন, কেন? কোথায় যাবেন? মামার বাড়িতে। অস্থির গলায় জবাব দিলেন। সম্ভবত আব্বুর কোনো কাজ আছে ওখানে। আম্মু বিনা বাক্যে আমাকে ইস্ত্রি করতে দিলেন। আমি না করলাম না। আব্বুর মা বাবা কেউ বেঁচে নেই। আব্বুর মায়ের একমাত্র ভাই আছে একজন। বড় ছেলে সরকারি চাকরি করত। মেজ ছেলে প্রবাসে। আর ছোট ছেলে সেখানকার চেয়ারম্যান। আব্বুর সাথে তাদের সম্পর্কটা খুব নিবিড়। আব্বুর শৈশব কেটেছে ওখানে। এ মিষ্টি, রেডি হো। আম্মুর কণ্ঠ। আমি ইস্ত্রি করতে করতে আর চোখে দেখলাম। ভ্রু কুঁচকে বললাম, কেন? কাল না তিস্তা নদী দেখতে চেয়েছিলি? তোর আব্বু ওদিকে যাচ্ছে। আব্বু যাচ্ছে দাদার বাড়ি। আমি ওদের বাড়িতে যাব না। অকপটে বললাম আমি। আমার দাদা দাদি নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। ছোট থেকে আব্বুর মামা মামিকে দাদা দাদি বলে চিনি। যেহেতু আগে যাওয়া আসা খুব বেশি ছিল। বর্তমানে আমি প্রচণ্ড অন্তর্মুখী। সহজে কারো সাথে মিশতে পারি না। কোলাহল আমার অপছন্দ। নিস্তব্ধ একাকিত্ব নির্জনে থাকতে স্বচ্ছন্দ বোধ করি। তোর আব্বু যেহেতু যাচ্ছে যা। এখন গরম, ওদের বাড়িতে গিয়ে তোর আব্বু নামাজ পড়ে খেয়ে দে বিকেলের দিকে দেখে চলে আসবি। আমি ভ্রু উঁচু করে তাকালাম। পরশু চলে যেতে হবে। আজ না গেলে যে আর যাওয়া হবে না, এ ব্যাপারে নিশ্চিত। সে মুহূর্তে আব্বুর আগমন ঘটল। সে আদুরে সুরে শুধালেন, মা চল, আমারও ভালো লাগবে। ওদিক দিয়ে তোকে দেখাই নিয়ে আসব। যা, রেডি হ তাড়াতাড়ি। আমি না করলাম না। মনে মনে আনন্দিত হলেও সেটা প্রকাশ করলাম না মুখে। তাড়াতাড়ি রেডি হলাম। কিছুক্ষণের মধ্যে রওনা হলাম বাইকে করে। খুশি লাগলেও প্রচণ্ড অস্বস্তিও লাগছিল। কেননা রিলেটিভদের বাসায় যেতে অসহ্য লাগে। ঠিকমতো মিশতে পারি না আমি। শরীর ঘেমে একাকার। রাস্তার ধারে পুকুর পাড় দেখে ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়ি। তৎক্ষণাৎ আব্বুর ক্লান্ত কণ্ঠ শোনা গেল, মিষ্টি, তোর দাদার বাসায় যাই। নামাজের সময় হয়ে যাচ্ছে ও এছাড়াও গরম পড়েছে অনেক। রেস্ট নিয়ে আসব। আমি আচ্ছা বললাম। এই গরমে আমারও যেতে ইচ্ছে করছে না। ঈদের সিজনে এমনিতেই ভিড় থাকে। ঘড়ির কাঁটা তখন 11টার ঘরে। অচেনা অপরিচিত মানুষের ভিড়ে আমি সোফায় বসে আছি নিশ্চুপ হয়ে। বাবা হাসিখুশিতে মিশে আছে তার ভাই আত্মীয়দের সঙ্গে। তবে আমার বিরক্ত লাগছে। একাই একাই চুপচাপ হয়ে বসে আছি। আর কতক্ষণ থাকব? আসাটাই যেন ভুল আমার। বড় চাচি একটা মেয়েকে আমার দিকে ইশারা করে বললেন কথা বলতে। মেয়েটা সন্তর্পণে আমার দিকে এগিয়ে এল। স্মিত হেসে বলল, আপু? আমি আড়ষ্ট হয়ে তাকালাম। জড়তা লাগছে, অস্বস্তি হচ্ছে। কোনোরকম একটু হেসে চোখ নামিয়ে ফেলি আমি। মেয়েটা আমার পাশে বসল। মন্থর কণ্ঠে বলল, তোমার নাম মিষ্টি, তাই না আপু? আমি লঘুস্বরে হ্যাঁ। তারপর পুরো নাম বললাম। মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, আমি মাহি।
ছোটতে অনেক আসতাম। কিন্তু ক্লাস 6-এ উঠার পর আসা হয়নি। মাহির নামটা মনে না থাকলেও ওর সাথে যে একসময় মিশতাম, খেলেছিলাম একটু আধটু মনে পড়তে লাগল। মেয়েটা ভীষণ মিশুক, যে কারো সঙ্গে মিশে যায়। আমিও এমন হতে চাই কিন্তু পারি না। মাহি আমাকে জিজ্ঞেস করল, তুমি কিসে পড়ো আপু? আমি হেসে বলি, ক্লাস 8-এ। তুমি? ওহ, আমি ক্লাস 6-এ পড়ি। তাতে কি? আমরা ফ্রেন্ড হতে পারি না? হতভম্ব হয়ে তাকালাম ওর দিকে। মাত্র 6-এ পড়ে? অথচ কয়েক বছরের আগের স্মৃতি মনে আছে। আর আমি ভুলে গেছি। এইটুকু মেয়ের কি সুন্দর কথাবার্তা! কথা শুনে বোঝাই না। মাহির কথার প্রত্যুত্তরে আমি হেসে মাথা নাড়ালাম। মাহি আমার সঙ্গে অনেক কথা বলতে লাগল। বাইর থেকে ডাক শোনা যাচ্ছে, অস্পষ্টভাবে। তৎক্ষণাৎ দরজায় একটা ছেলে আসল। আমি অপ্রতিভ হয়ে উঠলাম। ছেলেটা মাহি মাহি বলে ডাকছিল। মাহি এগিয়ে গিয়ে প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া, ডাকছ কেন? আপু, আমার ফোনটা কই রাখছ? বিছানায় ভাইজা। দাঁড়াও, বলে মাহি এগোল বিছানার দিকে। তৎক্ষণাৎ ছেলেটা প্রবেশ করল ভেতরে। আমার দিকে দৃষ্টি পড়ল, ভ্রুযুগল কুঞ্চিত করল। তীক্ষ্ণ নজরে তাকিয়ে মাহি ফোনটা দিতেই তাকে প্রশ্ন করল, হু ইজ সি? মাহি আমার পানে তাকিয়ে স্নিগ্ধ হাসল। বলল, উইয়ে আঙ্কেল এসেছেন, তার মেয়ে। বাবু, বাবু, এদিকে আয় তো। অস্থির গলায় ডাকছেন মাহির মা, অর্থাৎ বড় চাচি। ছেলেটা চেঁচিয়ে বলল, হ্যাঁ আম্মু। এদিকে আয়। তারপর ছেলেটা চলে গেল। আমার বুঝতে বাকি রইল না, ছেলেটা কে? নিশ্চয়ই মাহির বড় ভাই। উইয়ে ছোট থাকতে দেখেছিলাম, হয়তো আমাকে জ্বালাত, মজা করত। আমি ভীষণ ক্ষেপে যেতাম। মাহি আমার পাশে বসে বলল, ও আমার ভাইজা। চেনো হয়তো? আমি ইতস্তত বোধ করলাম। জড়ানো কণ্ঠে বললাম, আসলে তেমন মনে নেই আমার। আমার ভাইয়া, অহর্নিশ। আমি ছোট মুখে ওহ উত্তর দিয়ে চুপ করে রইলাম। চাচি মাহিকে ডাকল। সেও গেল। আমি একা বসে রইলাম। আমিও সাহস করে বাইরে বের হলাম। আব্বু তার ভাইদের সঙ্গে বাইরে গেছে। বহুদিন পরে এসেছে তার এলাকায়। দেখবে না? আব্বুর এই একটাই সমস্যা, নিজের গোষ্ঠীর কাছে এলে বাকি দুনিয়ার কথা বলে যায়। প্রচণ্ড গরম পড়েছে। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। সেই যে দুপুরে খেয়ে শুয়েছিলাম, কখন চোখের পাতা লেগে গেছে বুঝতেই পারিনি। আব্বু নামাজে গেছিল। নামাজ শেষে এসে একসঙ্গে খেয়েছিলাম। তারপর মাহি চলে গেছিল প্রাইভেট পড়তে। আব্বু ঘুমিয়ে পড়েছে। আমার ঘুম ভেঙেছিল তখন বিকেলবেলা। আকাশ রং বদলে কমলাটে হয়েছে। পড়ন্ত বিকেল, সেটা বুঝতে পেরেছি। বড় চাচি পাশের বাড়িতে গেছেন। বাকি চাচিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। এভাবে থাকতে আমার ভালো লাগছে না। উঠে বেরিয়ে এলাম উঠানে। বাড়ির উঠানে অনেক ফুলের গাছ লাগান। সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যামালতি ফুল ফুটতে শুরু করেছে। কত রকমের সন্ধ্যামালতি ফুল। আমি লাল রঙের ফুলটা ছিঁড়ব বলে এগিয়ে গেলাম। ঝুঁকে ছুতেই আচমকা কেউ শাসিয়ে উঠল কর্কশ কণ্ঠে, এই চোর! এই ফুল চোর! এই! হঠাৎ চেঁচানোর আওয়াজ, ভীতিগ্রস্ত হয়ে যাই। মাথা উঠে তাকাতে দেখি কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। অহর্নিশ ভাইজা।